পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর পরিক্রমণ গতি বা পৃথিবীর পরিক্রমণে পার্ট 2 সম্পর্কে আলোচনা করা হলো। এবং পার্ট 2 ভিডিও দেখার আগে প্রথম পার্ট 1 সম্পর্কে একটু দেখে নাও, তাহলে পার্ট 2 বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখো, প্রথমে বলেছে যে আমরা কখন সূর্যের কাছাকাছি আসি, অর্থাৎ যখন পৃথিবী এবং সূর্য অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে যখন এক পাক ঘোরে, তখন একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর সে ঘুরতে থাকে। যেমন যদি আমরা একটা সূর্যকে অঙ্কন করি এবং একটা পৃথিবী অঙ্কন করি, পৃথিবীটা সূর্যের চারিদিকে এরকমভাবে এক পাক ঘুরতে থাকে, একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে দেখা যাচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব এখানে রয়েছে, অর্থাৎ এখানকার দূরত্ব একটু ছোট আর এখানকার দূরত্ব একটুখানি বড় হয়। তাহলে এই যে দূরত্ব, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট দূরত্ব, এটা একটা দূরত্ব, যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অপসূর। আর যখন পৃথিবীর দূরত্ব সব থেকে কাছাকাছি হয় তখন তাকে বলা হয় অনুসূর। কেননা অনু কথার অর্থ কি? ছোট। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন ছোট হয় তখন তাকে বলা হয় অনুসূর। এবারে দেখি যে অপসূর কাকে বলে। অপসূর কাকে বলে দেখি। 4 জুলাই পৃথিবী সূর্য থেকে 15,20,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে, সেটি হলো অপসূর। এবারে অপসূরের বৈশিষ্ট্য কী কী? অপসূরের বৈশিষ্ট্য অর্থাৎ যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এই যে নির্দিষ্ট একটা যে দূরত্ব রয়েছে 15,20,00,000 কিলোমিটার, এই ক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো হয় সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এইটা অনুসূর না, এটা হবে অপসূর। তাহলে অপসূরের বৈশিষ্ট্যগুলো কী কী? অপসূর পৃথিবী থেকে পৃথিবী সূর্য থেকে দূরে অবস্থান করে, অর্থাৎ পৃথিবী রয়েছে আর এটা সূর্য রয়েছে, এখান থেকে দূরত্ব সব থেকে বেশি হয়। দ্বিতীয় পয়েন্ট বলেছে 15,20,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে। তাহলে অপসূরের ক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। এটা হলো 15,20,00,000 কিলোমিটার। তৃতীয় পয়েন্ট বলেছে অপসূরের ক্ষেত্রে উত্তরায়ণ ঘটে। তাহলে অপসূরের ক্ষেত্রে কেন উত্তরায়ণ ঘটে দেখি। যখন একটা সূর্য, অর্থাৎ সূর্য যখন এখানে রয়েছে, মনে করলাম এখানে একটা সূর্য আঁকলাম, এবং এই যে পৃথিবী একটা গোলাকার বস্তু, তাহলে এই গোলাকার বস্তুর যখন এই অক্ষটা একটা নির্দিষ্ট কোণে অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, এবং এই যে লম্বালম্বিভাবে একটা দাগ টানলে দেখা যায় এই যে মধ্যিখানের দূরত্ব সেটা হলো 23.5 ডিগ্রি কোণে পৃথিবীর অক্ষ হেলে থাকে। তখন দেখা যায় এই যে নিরক্ষরেখার উপরের অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে অবস্থান করে, তার জন্যতেই উত্তরায়ণ ঘটে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি অপসূরের ক্ষেত্রে পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে থাকলে তখন উত্তরায়ণ ঘটে। চতুর্থ পয়েন্ট বলেছে অপসূর 4 জুলাইতে ঘটে থাকে। কেন? অপসূর যখন পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন এই স্থানে অর্থাৎ যখন আমাদের 4 জুলাই অর্থাৎ বছরের মাঝখানে, তখন পৃথিবী সূর্যের বাম দিকে অবস্থান করে। তখন কোন দিন হয়? সেটা হলো 4 জুলাই। এবার দেখো জিনোমন কি। জিনোমন হলো একটা যন্ত্র, জিনোমন যন্ত্র যেটা দেখতে একটা চাকতির মতো হয়। যেমন দেখো, এটা একটা চাকতি, এই চাকতির একটা নর্থ ভাগ রয়েছে, একটা ইস্ট, একটা সাউথ, একটা ওয়েস্ট। তখন এই জিনোমন যন্ত্রটা কি হয়, যখন সূর্য সেই জিনোমন যন্ত্রের উপর আলো ফেলে, তখন এটা একটা দণ্ড রয়েছে, এবং এই দণ্ডের যে ছায়াটা সেটা এরকমভাবে একটা নির্দিষ্ট দিকে ছায়াটা পড়তে থাকে। ঠিক যেমন সূর্য যখন আবার একটু ঘুরে, অর্থাৎ এখান থেকে এখানে যখন আসে, তখন এই ছায়াগুলো একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ভাগে বিভক্ত হয়ে যায়, এবং অর্থাৎ ছায়াটা এই স্থান থেকে এই স্থানে ঘুরতে থাকে, এবং সূর্য তখন এই স্থান থেকে এই স্থানে ঘুরতে থাকে। চলো দেখে নেওয়া যাক। মনে করি এখন সকাল 6টা বাজে, অর্থাৎ সকাল 6টা কখন? তাহলে মনে করো সূর্য এইখানে উঠলো, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য উঠলো। সূর্য ওঠার পরে এই যে ছায়াটা, সূর্য যখন আলো দিচ্ছে তখন এই যে লম্বটা, এই যে দণ্ডটা রয়েছে, এই দণ্ডের ছায়াটা 6টার দিকে পড়ছে, অর্থাৎ আমরা বলতে পারবো যে এখন 6টা বাজে। আবার যখন একটু বেলা হলো, তখন সূর্যটা এরকমভাবে এই জায়গাটায় অবস্থান করে। তখন দেখা যায় এই সূর্যের আলো যখন এই স্থানটায় পড়ে, তখন এই দণ্ডটা আবার একটুখানি ঘুরে যায়, অর্থাৎ এরকম জায়গাটায় পড়ে, তখন আমরা বলি 7টা। আবার যখন সূর্যটা এখানটায় রয়েছে, তখন এই আলোটা এই দণ্ডটার ওপরে গিয়ে পড়লে 8টা বাজে। তারপরে এরকমভাবে যখন সূর্য একটা নির্দিষ্ট পথে এরকমভাবে সরতে থাকে, তখন বলি 9টা। আবার যখন একটু সরতে থাকে তখন বলি 10টা, 11টা, 12টা, তারপরে দুপুর 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এবং
এবং সন্ধ্যে 6টার সময় গিয়ে সূর্য অস্ত যায়। তখন একবার এরকমভাবে ঘুরতে থাকে, আবার এখানে একটা ঘুরতে থাকে, এখানে ঘুরে যখন সূর্যটা যখন সন্ধ্যেবেলায় এই দিকটা আসে, অর্থাৎ এটা যদি পূর্ব দিক হলো আর এটা হলো পশ্চিম দিক হলো, তখন এই পশ্চিম দিক থেকে যখন সূর্য আলো ফেলে তখন এই দণ্ডটা যে আলো, দণ্ডটার যে ছায়া তখন এই স্থানটায় গিয়ে পড়তে থাকে। তখন বাজে সন্ধ্যে 6টা, অর্থাৎ দেখো এখানে 6টা দেওয়া রয়েছে, এখানটায় 6টা, অর্থাৎ 6টাটা মানে এই জায়গাটায় পড়তে থাকে। আবার ভালো করে দেখি, ভালো করে দেখলে বোঝা যায় যখন সূর্য এখানটায় থাকে এই দণ্ডটার ছায়া সকাল 6টার সময়, অর্থাৎ আমরা বলতে পারি 6টা। আবার যখন সূর্যটা একটু সরে আসে তখন এই ছায়াটা আবার 7টার দিকে পড়ে, আবার সূর্য একটু সরে আসলে তখন 8টার দিকে পড়লো, আবার একটুখানি সরে আসলে 9টার দিকে, আবার একটুখানি সরে আসলে তখন আবার বলি 10টার দিকে, আবার একটু সরে আসলো 11টা। আবার যখন এরকমভাবে ঘুরতে ঘুরতে সূর্য যখন এই স্থানটায় আসে, এই স্থানটা আসলে এই যে দণ্ডটা, এই দণ্ডটার ছায়া সূর্য 6টার দিকে গিয়ে পড়ে, তখন আমরা বলতে পারি যে এখন 6টা বাজে। এইভাবে এই যন্ত্রটার মাধ্যমে আমরা সূর্য পরিক্রমণের অর্থাৎ সূর্য যে সরে আসা, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে সরে আসলে দণ্ডটার উপরে গিয়ে পড়লে একটা ছায়া এই স্থানটা এসে পড়ে, তখন আমরা এই যন্ত্রটার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করতে পারি। আবার দেখি পরেরটা বলেছে অনুসূর কি। তাহলে অনুসূর কাকে বলে? অনুসূর 3রা জানুয়ারিতে পৃথিবী সূর্যের সব থেকে কাছাকাছি অবস্থান করে, তা হলো 14,70,00,000 কিলোমিটার। সেটিকেই বলছে, একেই বলা হয় অনুসূর। যখন 3রা জানুয়ারি পৃথিবী সূর্যের থেকে সব থেকে কাছে, অর্থাৎ 14,70,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে, তখন তাকে বলা হয় অনুসূর। অনুকথার অর্থ কি? অনুকথার অর্থ হলো ছোট। অনু মানে কি? একদম ছোট। তাহলে ছোট যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন ছোট হয় তখন তাকে বলা হয় অনুসূর। বলছে অনুসূরের বৈশিষ্ট্য। অনুসূরের বৈশিষ্ট্য কি কি দেখি। অনুসূর পৃথিবী সূর্যের কাছে অবস্থান করে। অনুসূরের ক্ষেত্রে পৃথিবী সূর্যের কাছে কেন অবস্থান করে? এই ছবিটার মাধ্যমে আমরা একটু আগে দেখেছিলাম, যখন একটা সূর্য থাকে এবং পৃথিবী এবং এখানটায় যদি পৃথিবী থাকে তখন দেখা যায় এই স্থানের দূরত্ব বড় হয় আর এই স্থানের দূরত্ব ছোট হয়, তখন এই যে অবস্থানটা সেটাকে বলছি আমরা অনুসূর, কেননা পৃথিবী এবং সূর্যের মধ্যিখানের দূরত্ব সব থেকে ছোট হয়। দ্বিতীয় পয়েন্ট বলেছে 14,70,00,000 কিলোমিটার দূরে হয়। আগে অপসূরের বেলায় কখন কি হয়েছিল? 15,20,00,000। আর অনুসূরের বেলায় কি হচ্ছে? অনুসূরের বেলায় হচ্ছে 14,70,00,000। তাহলে আমরা বলতে পারি যে আগের তুলনায় এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়, যার জন্য তা এই স্থানের দূরত্ব সব থেকে ছোট হয়। তৃতীয় পয়েন্ট বলেছে অনুসূরের ক্ষেত্রে দক্ষিণায়ন ঘটে। তা অনুসূরের বেলায় কীভাবে দক্ষিণায়ন ঘটে? আগে একটা ছবি, এই ছবিটা ভালো করে দেখবে, যখন এই যে একটা সূর্য রয়েছে এবং একটা পৃথিবী অবস্থান করছে এবং আরেকটা পৃথিবী অবস্থান করছে, মানে এইভাবে ঘুরে যখন পরিক্রমণ ঘটলো এই স্থান থেকে আবার যখন এই স্থানে গেল, তখন দেখো এই যে অক্ষটা এবং এই অক্ষটা একটা নির্দিষ্ট কোণে, অর্থাৎ 23.5 কোণে কিন্তু হেলে অবস্থান করছে। এই স্থানের কি হচ্ছে? এই যে নিরক্ষরেখা যখন এটা হচ্ছে তখন এই উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে রয়েছে এবং এই স্থানে অর্থাৎ এই পজিশনে যখন এটা যদি নিরক্ষরেখা হয়, দেখা যাচ্ছে এই দক্ষিণ গোলার্ধের অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করছে। তাই বলছে যখন এই ক্ষেত্রে দক্ষিণায়ন ঘটে, এই ক্ষেত্রে মানে এই যে এই পজিশন যখন থাকছে তখন হলো দক্ষিণায়ন ঘটছে। আর এই পজিশনে অর্থাৎ সূর্যের বাম দিকে পৃথিবী অবস্থান করলে তখন উত্তরায়ণ ঘটে থাকছে। তাহলে আমরা বলতে পারি যে অনুসূরে যখন অবস্থান করছে তখন পৃথিবীর দক্ষিণায়ন ঘটছে, আর যখন অপসূরে অবস্থান করছে তখন পৃথিবীর উত্তরায়ণ ঘটছে। এবার বলছে অনুসূর 3রা জানুয়ারিতে ঘটে। এবারে আমরা কি দেখেছিলাম যে একটা পৃথিবী আর একটা সূর্য আর একটা হলো পৃথিবী, আর এই পৃথিবীটা এরকমভাবে রয়েছে, অর্থাৎ এই স্থান থেকে এই স্থানে আর এই স্থান থেকে এই স্থানে গেছে পরিক্রমণ গতির জন্য, একটা নির্দিষ্ট কক্ষপথে সে পরিক্রমণ করেছে। এবারে দেখি যে অনুসূরে 3রা জানুয়ারিতে হয়। তাহলে কেন 3রা জানুয়ারিতে হয়? এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয়, আর এটা একটা পৃথিবী এবং এই পৃথিবীটা পরিক্রমণ করে এই স্থান থেকে এই স্থানে গেছে, আবার এই পৃথিবীটা পরিক্রমণ করে এই স্থান থেকে এই স্থানে গেছে, তখন এটা 4 জুলাইতে পৃথিবী এই স্থানে রয়েছে। 4 জুলাই পৃথিবী এই স্থানে, আর এই স্থানে হলো পৃথিবী 3রা জানুয়ারিতে হয়। তাহলে এই যে এই পজিশন যখন থাকছে তখন আমরা বলছি কখন এই সময়টা হলো 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি এই যে যখন অনুসূরে অর্থাৎ সব থেকে যখন কাছাকাছি অবস্থান করে তখন হলো 3রা জানুয়ারিতে এটা হয়ে থাকে, অর্থাৎ অনুসূরের অবস্থান হয়ে থাকে। পরের পয়েন্টে বলেছে
যদি আমরা একটা ছবির মাধ্যমে দেখছি, এটা একটা সূর্য এবং সূর্যের একটা নির্দিষ্ট কক্ষপথ, সূর্য রয়েছে এবং পৃথিবীর একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এই কক্ষপথে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, অর্থাৎ সূর্য যদি মাঝখানে থাকে, সূর্য যখন মাঝখানে থাকছে তার দুই পাশে, অর্থাৎ এই স্থানে যখন পৃথিবী রয়েছে, এই স্থানটায় যখন পৃথিবী রয়েছে এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি, তার জন্য তো তাকে বলা হয় অপসূর। আর যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম থাকে তাকে বলা হয় অনুসূর, অর্থাৎ এই জায়গাটায় পৃথিবী থাকলে এর দূরত্বটা সব থেকে কম। তাহলে অনুসূরের বেলায় কী বলি, অনুসূর মানে হলো ছোট। তাহলে পৃথিবী যখন সূর্যের কাছাকাছি অবস্থান করে তখন তাকে বলা হয় অনুসূর, আর যখন পৃথিবী সূর্য থেকে দূরে অবস্থান করে তাকে বলা হয় অপসূর। এখন বলেছে অপসূর আর অনুসূরের মধ্যে পার্থক্য। এই অপসূর আর অনুসূরের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার পরীক্ষায় এটা দিয়েছে। তোমরা অবশ্যই এই জিনিসটা নোট ডাউন করে রাখো, এটা তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো অপসূরের বেলায় কী বৈশিষ্ট্য বলেছে, অপসূর বেলায় পৃথিবী সূর্য থেকে দূরে অবস্থান করে, অনুসূরের বেলায় পৃথিবী সূর্যের কাছাকাছি অবস্থান করে। দ্বিতীয় পয়েন্ট বলেছে অপসূরের বেলায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে এবং অনুসূরের বেলায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। তৃতীয় পয়েন্ট বলেছে অপসূরের ক্ষেত্রে উত্তরায়ণ ঘটে এবং অনুসূরের বেলায় দক্ষিণায়ন ঘটে থাকে। আর অপসূরের বেলায় চতুর্থ পয়েন্ট বলেছে অপসূরের বেলায় 4 জুলাইতে ঘটে আর অনুসূর 3রা জানুয়ারিতে ঘটে। এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা নোটস, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো এবং যদি তোমাদের এই সম্পর্কে নোটস লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা একটা লিঙ্ক শেয়ার করব, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা এই নোটটা পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তাহলে এই নোটটা তোমাদেরকে প্রোভাইড করা যাবে না। অবশ্যই কমেন্ট করে তোমরা আমাদেরকে জানাও। এবারে বলেছে প্রাকৃতিক ঘড়ি। তাহলে আমরা ঘড়ি সম্পর্কে কি বুঝি, ঘড়ির মাধ্যমে আমরা সময়কে নির্ধারণ করি। একটা ঘড়ি থাকলে আমরা কি হয়, সময় বলতে পারি যে এখন 6টা বাজে, এখন 7টা বাজে, এখন 10টা বাজে, মানে এখন স্কুল যেতে হবে, এখন সন্ধ্যে 6টা বাজে, আমাদের এখন বই নিয়ে বসতে হবে। এটাকে আমরা ঘড়ি দিয়ে আমরা নির্ধারণ করি আমাদের কাজ, আমরা কখন কোন কাজটা করব। সেটা কি বলছে, যখন আদিম মানুষ যখন একদম কিছু জানতো না, সেই সময় ঘড়ির প্রচলন ছিল না, তখন তারা কি করত, এই সূর্যকে দেখে, অর্থাৎ সূর্য বা চাঁদকে দেখে সময় নির্ধারণ করতো যে এখন কটা বাজে, অর্থাৎ এখন কোন সময়টা হয়েছে এবং কোন বেলা হয়েছে সেই সম্পর্কে একটা ধারণা পেত। সেটাই বলছে যে প্রাকৃতিক ঘড়ি, অর্থাৎ প্রকৃতিকে দেখে যখন সূর্য আর চাঁদকে দেখে একটা সময় নির্ধারণ করতো, একটা বেলাকে নির্দিষ্ট করতে পারতো যে এখন সকাল হয়েছে, এখন সন্ধে হয়েছে, এখন দুপুর হয়েছে। এই যে নির্ধারণ করা, অর্থাৎ এই যে প্রকৃতিকে দেখে যে সময় নির্ধারণ করা, সেটাকেই বলছে প্রাকৃতিক ঘড়ি। দেখো প্রাকৃতিক ঘড়ি অর্থাৎ পৃথিবীর ওপর দিন রাত্রি কীভাবে হচ্ছে, যখন দেখো সকাল দুপুর সন্ধে, অর্থাৎ আমরা কি বলছি, যখন একটা সূর্য, অর্থাৎ আমরা যদি এরকম পৃথিবী দেখি, আমরা সূর্য কিন্তু ঘুরছে না, কিন্তু সূর্যটা পৃথিবীর আবর্তনের জন্য, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য কি হয়, দেখে মনে হয় যে সূর্যটা আমাদের ওপর থেকে, অর্থাৎ এই স্থান থেকে এই স্থানে গেছে, কিন্তু আদতে কিন্তু সেটা হচ্ছে না। দেখা কি হয়, যখন পৃথিবী যখন নিজের অক্ষর দিকে ঘুরতে থাকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, তখন দেখে মনে হয় সূর্যটা এই স্থানে, অর্থাৎ পূর্ব দিক থেকে সূর্য উঠেছে এবং এই স্থানে গেছে, আবার এই স্থানে গিয়ে অস্ত চলে গেছে। ঠিক তেমনভাবে যদি আমরা দেখি যে পৃথিবীর ওপর দিনরাত্রি, যখন সূর্য পূর্ব দিকে উঠলো এবং সূর্যের আলো প্রদান করলো, সকালবেলায় যখন প্রথম আলো আমরা দেখতে পাই, তখন এই স্থানটা হলো সকাল, অর্থাৎ এই জায়গাটায় যখন সূর্য অবস্থান করে সেটা সকাল। আবার যখন সূর্য মাথার উপরে চলে যায় তখন আমরা বলছি দুপুর। আবার যখন সূর্য অস্ত চলে যাচ্ছে তখন আমরা বলছি সন্ধে বা বিকেল। তাহলে এইভাবে আমরা 3টি বেলাকে নির্ধারণ করতে পারি। তাহলে প্রাকৃতিক ঘড়ির মাধ্যমে আমরা 3টি বেলা, সকাল দুপুর সন্ধে, এইভাবে আমরা সময় নির্ধারণ করি। দ্বিতীয় পয়েন্ট বলেছে চাঁদের ওপর সূর্যের আলো দেখে। তাহলে চাঁদের ওপর সূর্যের আলো দেখে কিভাবে সময় নির্ধারণ করবে, তার আগে একটা কথা বলে রাখি, যখন আমাদের পৃথিবী একটা সূর্যের চারিদিকে ঘুরছে এবং চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে ঠিক কেমনভাবে হচ্ছে, যদি একটা সূর্য অবস্থান করে আর একটা পৃথিবী তো এইভাবে ঘুরছে, তার চারপাশে চাঁদ ঘুরছে, অর্থাৎ পৃথিবী যদি এই স্থানটায় থাকে, চাঁদও এই স্থানটায় ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে, অর্থাৎ এরমভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। ঠিক যদি পৃথিবী এখানে থাকে, চাঁদও এখানে ঘুরতে থাকছে। সেটাই বলেছে যখন একটা সূর্য এরকমভাবে অবস্থান করে আর একটা পৃথিবী অবস্থান করে, তখন কি হয়, যখন এই স্থানটায় চাঁদ থাকে তখন এই সূর্যের আলোটা এই স্থানে গিয়ে পড়ে এবং এই যে পজিশান আর এই যে পৃথিবীর এই যে পজিশান, আমরা একটা ছবিটা বড় করে আঁকি, এটা হলো আমাদের সূর্য আর এটা হলো আমাদের
চাঁদ, আর এইটা হলো আমাদের পৃথিবী ধরে নিলাম। তাহলে সূর্য থেকে আলো যখন চাঁদের ওপরে গিয়ে এসে পড়ছে তখন এই পজিশনটা, অর্থাৎ এই পজিশনটা অন্ধকার থাকছে। ঠিক তেমনভাবে এই পজিশনটা পৃথিবীর অন্ধকার থাকছে। তাহলে দেখা যাচ্ছে যে যখন পৃথিবীর ওপর থেকে আমরা যখন সূর্যের দিকে তাকাচ্ছি তখন মনে হয় যে চাঁদ এই স্থানটা অন্ধকার থাকায় আমরা কিছু দেখতে পারি না, যার জন্য তো মনে হয় চাঁদ আকাশে ওঠেনি। ঠিক তেমনভাবে এই চাঁদটা যখন পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং এই স্থানটায় আসছে তখন কি হয়, সূর্যের আলোটা চাঁদের ওপরে গিয়ে পড়ছে এবং চাঁদের ওপরে গিয়ে পড়ার ফলে তখন দেখা যায় যে এরকমভাবে, অর্থাৎ এরকমভাবে সূর্যের আলোটা চাঁদের ওপরে গিয়ে পড়ছে এবং এই স্থানটা অন্ধকার থাকছে। তখন এই স্থান থেকে যখন আমরা চাঁদকে দেখি তখন এই স্থানটা আলো বলে মনে হয়। তখন মনে হয় যে অন্ধকার, এই স্থানটা অন্ধকার থাকায় এই স্থানটা অন্ধকার থাকায় অর্ধ চাঁদকে আমরা দেখতে পারি, যার জন্য তো আমরা ছবিতে এই রকম চাঁদকে আমরা খেয়াল করি। ঠিক তেমনভাবে যখন চাঁদ এই জায়গাটায় থাকছে তখন কি হয়, সূর্যের আলোটা চাঁদের ওপরে গিয়ে পড়ছে এবং চাঁদের এই পজিশনটা, অর্থাৎ এই পজিশনটা পুরোটা আলো পড়ে এবং এই পজিশনটা অন্ধকার থাকে। তখন যখন পৃথিবী থেকে চাঁদকে আমরা দেখি তখন এই পজিশনটা পুরোটাই আমরা দেখতে পারি, যার জন্য তো গোলাকার চাঁদ মনে হয়, যেমন এই পজিশনটা গোলাকার চাঁদ মনে হয়। আবার যখন চাঁদ যখন এখানটায় থাকে তখন এই সূর্যের আলো চাঁদের উপরে গিয়ে পড়ায় তখন কেমনভাবে পড়ছে, এইভাবে পড়ছে। তখন আমরা যখন পৃথিবী থেকে চাঁদকে আমরা দেখতে পাই তখন মোটামুটি, অর্থাৎ ঠিক এই পজিশনটা দেখো এই রকম দেখতে হয়। তখন আমরা মনে করি এইভাবে আমরা সময়কে নির্ধারণ করতে পারি। অর্থাৎ চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরছে তখন আমরা সময়কে, অর্থাৎ এটা কোন দিন, সেই দিনকে আমরা নির্ধারণ করতে পারি। কেননা চন্দ্রমাস বলে একটা জিনিস আছে, যেটা চন্দ্রমাস মানে কি, যখন চাঁদ পৃথিবীর চারিদিকে এক পাক ঘুরে আসে তখন তাকে চন্দ্রমাস বলি। তাহলে চন্দ্রমাস কত দিনে হচ্ছে, 28 দিনে হচ্ছে। দেখো 28 দিনে হচ্ছে। এই 28 দিনের প্রত্যেকটা দিনকে আমরা ভাগ করলে এক একটা দিন, অর্থাৎ এখানটায় যদি আমরা একদিন ধরি এবং যখন চাঁদটা এক এক সময় এক এক রকমভাবে দেখায় তখন সেই চাঁদের বৈশিষ্ট্য, অর্থাৎ চাঁদের যেরকম চাঁদের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এরকম একটা কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না, এটার উপর ভিত্তি করে আমরা দিনকে নির্ধারণ করতে পারি। সেটিকেই বলছে যে চাঁদের ওপর সূর্যের আলো দেখে আমরা সময়কে নির্ধারণ করতে পারি। ঠিক তেমনভাবে দেখো, যখন পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরলে, তাহলে যখন সূর্য একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে এবং পৃথিবী এখানে একটা সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, তখন কি হয়, যখন এই যে অক্ষটা দক্ষিণ গোলার্ধের অক্ষ সূর্যের দিকে মুখ করে রয়েছে, যার জন্য তো দক্ষিণ গোলার্ধটা গরমকাল হয় এবং উত্তর গোলার্ধ শীতকাল। যেহেতু আমরা উত্তর গোলার্ধে অবস্থান করি, যার জন্য তো আমরা যখন এই স্থানটায় থাকি তখন, অর্থাৎ পৃথিবী যখন এই পজিশনে থাকে তখন উত্তর গোলার্ধ শীতকাল হয়। তাহলে আমরা বলতে পারি যে সূর্যের ডান দিকে যখন পৃথিবী অবস্থান করে তাহলে সেই জায়গাটা হলো শীতকাল অবস্থান করে। অর্থাৎ এখন শীতকাল, এটা একটা সময় নির্ধারণ করে। অর্থাৎ শীতকাল শুনে আমরা বুঝতে পারি যে আমরা ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 3টি সময়ের মধ্যে অবস্থান করছি। ঠিক তেমনভাবে যখন পৃথিবী এই স্থানটায় চলে আসে এবং পৃথিবীর অক্ষটা যখন 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে এবং এই যে উত্তর গোলার্ধের অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করে, তার জন্য তো এই উত্তর গোলার্ধটা গরমকাল হয়। আর গরমকাল মানে আমরা কি বুঝি, মে জুন জুলাই এই যে 3টি সময়, এই 3টি সময়কে আমরা ধারণা করতে পারি যে আমরা এখন এই স্থানে, অর্থাৎ যখন আমাদের এখানে গরমকাল হয় তখন আমরা বলতে পারি যে আমরা এই সময়, অর্থাৎ মে জুন জুলাই এই 3টি সময়ের মধ্যে অবস্থান করছি। ঠিক তেমনভাবে যখন পৃথিবী এই স্থানটায় অবস্থান করছে তখন আমাদের কি হয়, গরমকাল আর শীতকালের মধ্যিখানে কোন কাল আসে, এখানে যদি গরমকাল হয় আর এখানে যদি শীতকাল হয়, আর মধ্যিখানের এই সময়টা কখন আসে, যখন দুর্গাপুজো হয়ে যায় বা দুর্গাপুজোর আগে তখন কেমন হয়, মোটামুটি গরম থাকে, মোটামুটি ঠান্ডা সিচুয়েশন পড়ে। তার জন্য তো এই জায়গাটায় শরৎকাল হয়, কেননা শরৎকালেই দেখো কাশফুল ফোটে। আর কাশফুল কখন ফোটে, শরৎকালে। তাহলে এই পজিশন, অর্থাৎ সূর্য থেকে যখন এই পজিশনে থাকে তখন আমরা শরৎকাল দেখি। অর্থাৎ শরৎকাল মানে আমরা কি বুঝি, শরৎকাল মানে বুঝি সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ যখন শরৎকাল হয় তখন আমরা বুঝতে পারি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা অবস্থান করছি। আবার যখন পৃথিবী যখন এই স্থানটায় থাকে, অর্থাৎ যখন শীতকাল, এখানে যখন শীতকাল আর এখানে যখন গরমকাল থাকে তখন এই দুইয়ের মধ্যিখানে, অর্থাৎ যখন শীতকাল থেকে যখন গরমকালে যায় তখন আমাদের কী কাল হয়, বসন্তকাল হয়। বসন্তকালে কোকিল ডাকে। তাহলে কোকিল কখন ডাকে, গরমকালের আগে, অর্থাৎ যখন খুব গরম পড়েনি, মোটামুটি গরম
পড়েছে তখন আমাদের কোকিলের ডাক শুনি। তাহলে এই জায়গাটায় কোকিল কখন ডাকছে? কোকিল তখনই ডাকবে যখন কিনা গরম আর শীতের মধ্যিখানের সময়, অর্থাৎ যখন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে এবং মার্চ এপ্রিল মাস শুরু হচ্ছে, তখনই আমরা এই পজিশনে, অর্থাৎ যখন এই পজিশনে থাকি তখন আমাদের সবে সবে গরম পড়ছে। তাহলে সবে সবে যখন গরম পড়ে তখন কোন মাস হয়? এপ্রিল, মে, এই দুই মাস অবস্থান করে। তাই আমরা বলছি যে যখন আমাদের এই সিচুয়েশনে থাকবে তখন আমরা ধরে নিতে পারবো যে আমরা এখন এপ্রিল মেতে অবস্থান করছি। ঠিক বলছেন। পরের স্লাইডে কি বলছে বলো দেখি। দেখো এখানে একটা জিনিস আছে। এখানে কি জিনিস? যখন বলছে আহ্নিক গতির সময়, অর্থাৎ আহ্নিক গতি কি? আহ্নিক গতি মানে কি? যখন একটা পৃথিবী নিজের অক্ষ, অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে যে অক্ষটা হেলে রয়েছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঘুরছে, ঠিক আছে, তখন তাকে বলছে আহ্নিক গতি। একটা নির্দিষ্ট একটা জায়গায় ঘুরছে। একটা ছবি দেখাচ্ছি, তুমি সেই ছবিটাকে খেয়াল করো। এই ছবিটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণে যে 23.5 ডিগ্রি, এটা কিন্তু 21.5 ডিগ্রি নয়, এটা 23.5 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে এবং হেলে অবস্থান করে পৃথিবী তার কক্ষটা, অর্থাৎ পৃথিবীর যে অক্ষটা, এই অক্ষের ওপর ভিত্তি করে পৃথিবী কেমনভাবে ঘুরছে দেখো। যে এবং সূর্যের আলোটা যেদিক থেকে পড়ছে সেই দিকটা আলো পড়ছে, আর যে দিকটায় পড়ছে না সেই জায়গাটায় অন্ধকার রয়েছে। তাহলে এই জায়গাটায় দিন, অর্থাৎ এই ডান দিকটা হলো রাত হয়ে যাচ্ছে আর বাঁ দিকটা হলো দিন হয়ে যাচ্ছে। এবারে দেখি আহ্নিক গতির সময়। আহ্নিক গতির সময় কি? আহ্নিক গতি, তাহলে দেখো দিন রাত্রি কখন হচ্ছে? দিন রাত্রি 24 ঘন্টা অন্তর আমাদের দিন রাত্রি হচ্ছে। তাহলে যে আহ্নিক গতির সময় কত বলবো? 24 ঘন্টা। আর বার্ষিক গতির সময় কখন বলবো? 365। বার্ষিক কথার অর্থ কি? বার্ষিক মানে হলো যে বছর, অর্থাৎ সূর্য যখন একটা নির্দিষ্ট স্থানে রয়েছে এবং পৃথিবী যখন একটা নির্দিষ্ট স্থানে রয়েছে এবং সে যখন সূর্যের চারিদিকে ঘুরছে, তখন এক পাক ঘুরে আসতে সময় লাগে 1 বছর। 1 বছর মানে কি? 365 দিন। অর্থাৎ এই স্থান থেকে এই স্থানে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। এটাই বলছে বার্ষিক গতি। বার্ষিক কথার অর্থ হলো বছর। তৃতীয় বলেছে লিপিয়ারের সময়। অর্থাৎ দেখো লিপিয়ার জিনিসটা কি? লিপিয়ার মানে হলো যে লিপিয়ার কথার অর্থ হলো যে সূর্য যখন একটা নির্দিষ্ট স্থানে রয়েছে, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, তখন এই অ্যাকচুয়াল সময়, অর্থাৎ একদম নির্দিষ্ট সময় হলো যে 1 বছর, অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়টা নিয়ে সে ঘুরতে শুরু করে, মানে টোটাল সময়টা নেয়। এবারে কি হচ্ছে? যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন আমরা 365কে ধরছি, আর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড আমরা ধরছি না। তাহলে ওই যে সময়টা, দেখো লিপিয়ার কীভাবে হয় ওটাই বলছি, যে ওই যে সময়টা অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই সময়টাকে আমরা ধরছি না। তাহলে দেখা যাচ্ছে যে বছরের শেষে গিয়ে 365 দিন কাউন্ট হয়ে গিয়ে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টা না ধরার ফলে এই সময়টা এক্সট্রা পড়ে থাকে। তাহলে এই সময়টা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটাও তো গুরুত্ব রয়েছে। তো এই যে সময়টা পড়ে থাকলো, সেই সময়টাই প্রত্যেক বছরে অর্থাৎ 4 বছর অন্তর করে যোগ হয়ে যায়। যেমন কিভাবে যোগ হয়? এই যে 5 ঘন্টা 48 মিনিটকে যখন আমরা 4 দিয়ে গুণ করব, তখন 20 ঘন্টা 192 মিনিট 184 সেকেন্ড হয়। এবারে যখন 20 ঘন্টা আর 182 মিনিটটাকে যখন আমি ঘন্টায় পরিণত করব, তখন হয়ে যায় যে 20 ঘন্টা 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস 15 মিনিট প্লাস 4 সেকেন্ড। অতএব আমরা বলতে পারি যে 23 ঘন্টা 15 মিনিট হচ্ছে। তাহলে 23 ঘন্টা 15 মিনিট 24 ঘন্টার কাছাকাছি, তাই আমরা এটাকে 24 ঘন্টা হিসাবে ধরে নিই। তাহলে আমরা লিপিয়ার আমরা সময়টাকে নির্ধারণ করতে গেলে কোনো বছরকে আমরা 4 দিয়ে ভাগ করব। যখন 4 দিয়ে ভাগ করে আমরা এই ভাগশেষ পাবো, অর্থাৎ ভাগফল পাবো, অর্থাৎ ভাগটা মিলে যাবে, তখন তাকে আমরা লিপিয়ার বলবো। তাহলে দেখো 2020 সাল আর 2000 আর এখানে রয়েছে 2024। দেখো 2020 এটাকে যদি ভাগ দিই তাহলে প্রথম 5 হচ্ছে, আবার 0 হচ্ছে, 24 মানে 4 6 24, এটা ভাগটা মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি লিপিয়ার। এবারে তোমাদের লিপিয়ার, তুমি 2025কে নাও, তুমি দেখো 2025কে নিলে এটা ভাগ যাবে না। 2025কে যদি আমি নিই আমরা ভাগ যাবে না, কেননা 4 দিয়ে 4 5 20 আর 25 মানে 4 6 24 হচ্ছে, 25 আর হচ্ছে না। হ্যাঁ, 25 আর মিলছে না। তাহলে এই বছরটা আমরা লিপিয়ার বলবো না, এই বছরটা লিপিয়ার বলবো। তেমনভাবে যখন আমরা একটা ক্যালেন্ডার দেখি এবারে দেখো এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? 2024 এবারে এই ক্যালেন্ডারটা দেখলে বুঝতে পারবে যে প্রত্যেক
লিপ ইয়ারের সময় 1 বছর করে ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো একদিন করে অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন 2024 হয়েছে আর 2024-এর ফেব্রুয়ারি মাসের এই একটা হলো, অর্থাৎ এই যে সিচুয়েশন, এই যে 29 তারিখ, এটা একটা অ্যাড হয়ে গেছে। আবার তুমি দেখো 25 তারিখে যদি আমি যাই, 2025-এ যখন যাচ্ছি তখন আমাদের কোনো কিছু অ্যাড হয়নি। দেখো এখানে 28-এর পরে কোনো রকম কোনো ডেট নেই, 29 নেই। আবার যখন আমরা বলেছে কেন 4 বছরের পর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয়, কেননা যখন আমরা জানুয়ারি দেখছি, অর্থাৎ যখন আমরা জানুয়ারি মাস দেখছি তখন আমরা 31 মাসের দিন, 31 মাস দিনে মাস শেষ হয়ে যাচ্ছে। আবার ফেব্রুয়ারি মাস যখন দেখছি তখন আমাদের 28-এ মাস শেষ হয়ে যাচ্ছে। আবার মার্চ মাস যখন দেখছি তখন আমরা দেখছি 31-এ মাস শেষ হচ্ছে এবং এপ্রিল মাস দেখলে আমরা 30-এ মাস শেষ হতে দেখছি। ঠিক তেমনভাবে এই 28 দিনটা হলো ফেব্রুয়ারি মাসের সব থেকে কম থাকে, যার জন্য তো এইখানটায় আমরা এক দিনকে যোগ করে দিই, যোগ করে আমরা সেটাকে 29 দিন করে দিই। সেটাকে সেই জন্যই বলছে যে 4 বছর পর ফেব্রুয়ারি মাসে কেন একদিন যোগ করি, কেননা সেখানে দিন সংখ্যা কম থাকে। পরেরটা বলেছে আহ্নিক গতি আর বার্ষিক গতির প্রভাব। দেখো আহ্নিক গতি এত সময় কি পড়েছিলাম যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা বার্ষিক গতি, আর যখন পৃথিবী একটা নির্দিষ্ট অক্ষের ওপর ঘুরছে তখন তাকে বলছে আহ্নিক গতি। এবারে এদের ফলে আহ্নিক গতি আর বার্ষিক গতির প্রভাবে কি কি হয় সেটা দেখব, উত্তর গোলার্ধে আমরা দেখব। অর্থাৎ এই জায়গাটায় ছবিটা দেখলে বুঝতে পারবো আমরা যে এটা যদি আমাদের পৃথিবী হয় আর পৃথিবীর অক্ষটা একটা নির্দিষ্ট কোণে হেলে রয়েছে এবং এটা যদি নিরক্ষরেখা হয়, তখন এটা যদি সূর্য হয়, এটা দেখো সূর্য, এই যে এটা হলো সূর্য, তাহলে এই অক্ষটা সূর্যের দিকে হেলে অবস্থান করছে, যার জন্য তো উত্তর গোলার্ধে সূর্যের আলো বেশি এসে পড়ে। এবারে উত্তর গোলার্ধে কেন সূর্যের আলো বেশি এসে পড়ে দেখি। দেখা যাচ্ছে যখন এটা যখন পৃথিবী রয়েছে এবং সূর্যের আলো যখন এই স্থান থেকে এসে পড়ছে এবং পৃথিবীর অক্ষটা এই স্থানে এরকমভাবে বেঁকে অবস্থান করছে এবং সূর্যের আলোটা এরকমভাবে, অর্থাৎ এরকম সোজাভাবে আলো দিচ্ছে, এই স্থানটা আলো থাকছে, এই স্থানটা আলো থাকছে আর এই স্থানটা এরকমভাবে অন্ধকার থাকছে, ঠিক আছে, এই স্থানটা অন্ধকার থাকছে। এবারে দেখো যখন নিরক্ষরেখা, অর্থাৎ এটা যদি আমি নিরক্ষরেখা আঁকি তখন দেখা যাচ্ছে যে এটা যদি অক্ষ হয়, পৃথিবীর যদি অক্ষ হয়, তখন দেখা যাচ্ছে সূর্যের আলোটা যখন এই স্থানে এসে পড়ছে তখন এই পজিশনটা সূর্যের আলোটা এক্সট্রা পাচ্ছে। আর যখন পৃথিবীর অক্ষটা যখন সোজাসুজিভাবে হেলে অবস্থান করবে তখন দুভাগেই সমান আলো পড়বে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না, কেননা এই যে অক্ষটা সূর্যের দিকে হেলে অবস্থান করছে, যার জন্য এই পজিশনটা সূর্যের আলোটা এই পজিশনটা সূর্যের আলো বেশি পায়, কার তুলনায়? দক্ষিণ গোলার্ধের তুলনায়। সেই জন্যই বলছে যে তেমনভাবে বলে যে আহ্নিক গতি আর বার্ষিক গতির প্রভাবে কি কি হয়, অর্থাৎ আহ্নিক গতি আর বার্ষিক গতির জন্য পৃথিবীর উপরিভাগে কি কি প্রভাব ফেলে, অর্থাৎ সেখানে দিন বেশি হচ্ছে, কখনো রাত বেশি হচ্ছে, বা কখনো গরম বেশি হচ্ছে, কখনো গরম কম হচ্ছে, সেটার বলছে কি কি ধরনের প্রভাব পড়ছে সেটাই দেখব। এখানে বলেছে উত্তর গোলার্ধে কী প্রভাব পড়ে সেটা দেখি। যেমন বলেছে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে থাকে, অর্থাৎ সূর্যের দিকে থাকলে পৃথিবীর উত্তর গোলার্ধ বেশি গরম হয়, কেননা সূর্যের আলো বললাম বেশি পড়ছে, আর বেশি পড়লে এখানে গ্রীষ্মকাল দেখা যায় এবং দিনের দৈর্ঘ্য বেশি হয়, কেননা এই স্থানটা এরকমভাবে সূর্যের আলো, মনে করি এটা ছায়াবৃত্ত, এই পাশটা অন্ধকার, এই পাশটা আলো, এবং অক্ষটা হেলে অবস্থান করছে, এই পজিশনটা সব থেকে বেশি আলো পড়ছে, যার জন্য তো উত্তর গোলার্ধের এই পজিশনটা সব থেকে বেশি আলো থাকার জন্য এই স্থানে গরম বেশি হয়, অর্থাৎ গ্রীষ্মকাল হয়, আর দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি থাকে, যার জন্য তো দেখবে গরমকালে এখানে দিনের মাত্রা বেশি হয় এবং রাতের বেলায় ছোট হয়, রাত ছোট হয়, দিন বড় হয়। ঠিক তেমনভাবে দক্ষিণ গোলার্ধ দেখি, এটা যদি দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ এই যে নিরক্ষরেখার এই পজিশনটা হলো দক্ষিণ গোলার্ধ। দেখো এটা যদি অক্ষ হয় এবং এটা যদি অক্ষ হয় তখন এই অক্ষটা এবং এখান থেকে সূর্যের আলোটা, এই যে এটা হলো একটা ছায়াবৃত্ত রেখা, এই পাশটা আলো বেশি আর এই পাশটা আলো রয়েছে, এই পাশটা অন্ধকার রয়েছে, তখন দক্ষিণ গোলার্ধের এই যে অক্ষটা যখন এই স্থানে, অর্থাৎ এই যে ছায়াবৃত্ত রেখা থেকে যখন দূরে সরে যাচ্ছে, তখন দেখো এই যে পজিশন দেখো, এই যে যেই জায়গাটায় আমি একটু অন্ধকার, যে জায়গাটা আমি দাগাচ্ছি, এই পজিশনটা অন্ধকারের মধ্যে ঢুকে গেছে, যার জন্য তো এই পজিশন, অর্থাৎ এই যে পজিশনটা আলোটা কম হয়, যার জন্য তো এইখানে শীতকাল হয় এবং দিনের দৈর্ঘ্য কম থাকে এবং রাতের দৈর্ঘ্য বেশি থাকে, যার জন্য তো এখানে যদি শীতকাল হয়, অর্থাৎ এই জায়গাটা যদি শীতকাল হয় তখন এইখানটায় রাতের পরিমাণ বড় হয় আর দিনের পরিমাণ ছোট হয়। সেই জন্যই বলেছে যে সেই জন্য বলেছে আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে এই ধরনের প্রভাবগুলো দেখতে পাওয়া যায়।
পরবর্তী কি বলেছে, পরবর্তী বলেছে উত্তরায়ণের সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর প্রভাব ফেলে। তার মানে বার্ষিক গতির ফলেই হচ্ছে। কেননা বার্ষিক গতি মানে কি, বার্ষিক গতি মানে হলো সূর্য রয়েছে আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তার মধ্যে রয়েছে আহ্নিক গতি, আর এই স্থানটা রয়েছে আহ্নিক গতি। অর্থাৎ আহ্নিক গতিতে তো সূর্য পৃথিবী তো ঘুরছে, নিজের অক্ষের ওপর ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে যখন পরিক্রমণ করছে সূর্যের চারিদিকে, তখন বলছে সেই সূর্যের আলো, এই যে সূর্যের আলোটা, এটা যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক তেমনভাবে দক্ষিণ গোলার্ধ বলেছে, দক্ষিণ গোলার্ধ কিন্তু কিরণ দেয় না। ঠিক যখন দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ এটা যদি সূর্য, এটা যদি পৃথিবী হয়, আর এখান থেকে যখন সূর্যের আলো এসে পড়ে, যখন অক্ষটা, অর্থাৎ এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে থাকে, তখন এই মকরক্রান্তি রেখা, এই যে মকরক্রান্তি রেখা, এই মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, এখানে কিন্তু মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় না উত্তরায়ণের সময়, শুধুমাত্র দক্ষিণায়নের সময় মকরক্রান্তির ওপরে লম্বভাবে কিরণ দেয়। আমি আরও একটু পরিষ্কার করে বলে দিই। বলেছে এটা যদি পৃথিবী হয়, আর সূর্যের আলো যখন পৃথিবীর উপরিভাগে এসে পড়ে, তখন এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করে, যার জন্য তো যখন সূর্যের আলো পড়ছে এরকমভাবে আলো পড়ছে, অর্থাৎ এইটাকে আমরা বলছি ছায়াবৃত্ত রেখা। আর এই যে এই পজিশনটা আলো পড়ছে, আর এই পজিশনটা অন্ধকার থাকছে, এবং এই যে অক্ষটা যখন আলোর দিকে হেলে পড়েছে, তখন এই পজিশনটা, অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয়, এই পজিশনটা আলোর মাত্রাটা বেশি হয়, যার জন্য তো এখানে গ্রীষ্মকাল হয়, আর এখানে দিনের মাত্রা বেশি থাকে, এবং কর্কটক্রান্তি রেখার উপর, অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এটাই বলেছে উত্তর গোলার্ধের এই পজিশনগুলো, অর্থাৎ এই প্রভাবগুলো দেখতে পাওয়া যায়। এবং ঠিক তেমনভাবে দক্ষিণায়নের সময় কি হয় আমরা দেখব। এটা যদি পৃথিবী হয়, এবং এই যে পৃথিবীর এই যে সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে এসে পড়লে, ঠিক আমরা একটু আরও ভালো করে আঁকবো ছবিটা। অর্থাৎ দক্ষিণায়নের সময় কি হয়, দক্ষিণায়নের সময় সূর্য এখানে থাকছে, এখানটায় হলো পৃথিবী থাকছে, আর এই জায়গাটায় হলো সূর্যের আলোটা এসে পড়ছে, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে এসে আলোটা পড়ছে, এবং অক্ষটা ঠিক এরকমভাবে হেলে অবস্থান করে। দেখা যাচ্ছে এই যে আলোটা এসে পড়ছে, এই পজিশনটা আলো আছে, এই পজিশনটা অন্ধকার আছে, তখন এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করে, অর্থাৎ এটা এই পাশে সূর্যের দিকে মুখ করে অবস্থান করলে তখন এই যে অক্ষটা আলোর দিকে ঝুঁকে পড়ে, যার জন্য তো এই যে মকরক্রান্তি রেখা, অর্থাৎ এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর এই মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এবং এই পজিশনে গরমকাল বেশি হয়, কেননা সূর্যের আলো বেশি এসে পড়ে। ঠিক দক্ষিণ গোলার্ধে এখানে শীতকাল হয়। এবার বলেছে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে থাকলে কেন বেশি গরম হয়। এইমাত্র যেটা আমি বললাম, কি বললাম, যে দেখো এটা হলো একটা ছায়াবৃত্ত রেখা, সূর্যের আলো এসে পড়ছে, এই স্থানটা আলো পড়ছে, এই স্থানটা অন্ধকার হচ্ছে, এবং এই যে অক্ষটা রয়েছে সূর্যের দিকে হেলে অবস্থান করছে, যার জন্য তা এই যে ছায়াবৃত্ত রেখা থেকে অক্ষটা সূর্যের দিকে হেলে অবস্থান করায়, এই পজিশনটা আলোর মাত্রাটা বেশি হয়। এবং এই যে ইকুয়েটর, অর্থাৎ নিরক্ষরেখা, এটা যদি 0 ডিগ্রি হয়, এই স্থানটা, অর্থাৎ দেখো আগে এই যে পজিশনটা, এই পজিশনটা আলোর পরিমাণটা অনেকটাই বেশি, যার জন্য তো এখানে গ্রীষ্মকাল হয়। আর এই পজিশনটা আলোর পরিমাণ খুবই কম, দেখো এইটুখানি পজিশনে আলো পড়ছে, এইটুখানি পজিশন, তাহলে এই পজিশনের থেকে এই পজিশনে আলো কম, তার জন্য তো এইখানটায় শীতকাল হচ্ছে, কেননা আলোর পরিমাণ কম। আর আলোর পরিমাণ যখন কম থাকে, দিন ছোট হয় আর রাত বড় হয়। দেখো এই পজিশনটা, দেখো রাত বড়, কেননা এই যে এতটা জায়গা জুড়ে রাত অবস্থান করছে। ঠিক আছে, এটাই বলেছে যে কেন বেশি গরম হয়, এটাই হলো তার কারণ। এবারে বলেছে আহ্নিক গতি বার্ষিক গতির ফলাফল, অর্থাৎ আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে কি কি হয়। এত সময় পড়েছিলাম উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে কি কি প্রভাব পড়ে, ঠিক তেমনভাবে আহ্নিক গতির ফলে এবং বার্ষিক গতির ফলে কি হয়। এবারে আমরা একটা ছোট্ট করে আমরা একটা জিনিস আলোচনা করব, এটা হলো আহ্নিক গতি, অর্থাৎ এই অক্ষের ওপরে পৃথিবী নিজে নিজে ঘুরছে, যেমন একটা ছবির মাধ্যমে দেখেছিলাম পৃথিবী নিজে নিজে ঘুরছে। আর এই ছবিটাতে মাধ্যমে, অর্থাৎ বার্ষিক গতি, সূর্য এক জায়গায় রয়েছে আর এখানে পৃথিবী রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাই হলো আহ্নিক গতি, আর এটাই হলো বার্ষিক গতি। এইবারে কি হচ্ছে, আহ্নিক গতি যখন সূর্যের আলোটা এসে পড়ছে, তখন এ নিজের অক্ষের চারিদিকে ঘোরার ফলে এরকমভাবে দিন থেকে রাতে যাচ্ছে, আবার রাত থেকে দিনে আসছে, তার জন্য তো দিন রাত হচ্ছে। আবার তাপমাত্রার হ্রাস বৃদ্ধি কীভাবে হচ্ছে, এই যে উত্তর গোলার্ধ, অর্থাৎ
সূর্য নিরক্ষরেখা উত্তর গোলার্ধে আলোর বেশি পরিমাণ পড়ার জন্য, আবার বা দক্ষিণ গোলার্ধে আলো পরিমাণ কম হওয়ার জন্য, আবার উত্তর গোলার্ধে কম আলো পড়ার জন্য এবং দক্ষিণ গোলার্ধে বেশি আলো পড়ার জন্য এখানে দিনের মাত্রা বড় হচ্ছে, যার জন্য তো তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, এবারে বলে যে বার্ষিক গতির ফলে কি হয়। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন। এইমাত্র বললাম যে এই স্থান থেকে যখন এই স্থানে চলে যাচ্ছে, এই স্থানে শীতকাল হচ্ছে আর এই স্থানে গরমকাল হচ্ছে। আগের স্লাইডে আলোচনা করেছিলাম কেন হচ্ছে। এবারে দ্বিতীয় কারণ বলেছে যে দিন রাত্রির দৈর্ঘ্য। দিন রাত্রির দৈর্ঘ্য এইমাত্র বললাম যে এটা যদি সূর্য, এটা যদি পৃথিবী, আর এটা যদি অক্ষ হেলে থাকছে, সূর্যের আলো এসে পড়ছে, এটা আলোর দিকে মুখ করে নেই, দেখো এটা বাইরের দিকে মুখ করে রয়েছে, কিন্তু দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে মুখ করে থাকার জন্য আলোর দিকে ঝুঁকে পড়েছে, আলোর দিকে চলে গেছে, যার জন্য তো এই দক্ষিণ গোলার্ধটা অর্থাৎ এই পজিশনটা আলোর মাত্রা বেশি হয় এবং এই পজিশনটা আলোর মাত্রা কম হয়। পরের পয়েন্ট পরে বলেছে ঋতুগুলো কেন আসে। তোমরা কেন আসে তার কারণ সম্পর্কে বোঝার জন্য আমাদের 3টি পয়েন্ট আছে। 3টি পয়েন্ট কী কী সেটা আমরা থার্ড পার্টে গিয়ে আলোচনা করব। কেন আসে জানার জন্য অবশ্যই তোমরা থার্ড পার্টের ভিডিওটা দেখবে এবং থার্ড পার্টের ভিডিওটা আমরা খুব শীঘ্রই আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সাবস্ক্রাইবে যখন আমরা ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান বাটনটাও ক্লিক করে রাখো, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং ঋতুগুলো কেন আসে সেই সম্পর্কে তোমরা জানতে পারো। ঠিক পরেরটা বলেছে সূর্যের বার্ষিক আপাত গতি, অর্থাৎ বার্ষিক আপাত গতি বা রবিমার্ক কী। রবি কথার অর্থ হলো সূর্য, আর এখানে বলেছে দৈনিক আপাত গতি। দৈনিক আপাত গতি কী সেটা আগে ভালো করে দেখে নাও। বলেছে একটা পৃথিবী এবং পৃথিবীর যে অক্ষটা, পৃথিবীর অক্ষ একটা নির্দিষ্ট কোণে হেলে রয়েছে এবং সূর্যের আলো এসে পড়ছে। সূর্যের আলো এসে পড়ার ফলে এখানে দিন রাত্রি হচ্ছে, কেননা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে পৃথিবীটা অক্ষের ওপরে ঘুরে বেড়াচ্ছে। এবারে দিন রাত্রি দৈনিক আপাত গতি মানে কি। দৈনিক আপাত গতি মানে হলো সূর্য যখন সকালবেলায় আকাশে দেখতে পাচ্ছি এবং পৃথিবীটা ঘোরার ফলে একটা পশ্চিম দিকে চলে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সূর্য চলে যাচ্ছে না, পৃথিবী কিন্তু ঘোরার জন্যই। পৃথিবী যখন এরকমভাবে ঘুরছে তখনই কিন্তু মনে হয় যে সূর্যটা পৃথিবী থেকে এক স্থান থেকে এক স্থানে আসছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে কি, পৃথিবী যখন ঘুরছে তখনই সূর্যটা পশ্চিম থেকে পূর্ব দিকে বলে মনে হয়। হচ্ছে দৈনিক আপাত গতি। এটাকে বুঝতে গেলে, এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমরা আরও একটু ভালো করে জিনিসটা দেখো যদি আমরা একটা পৃথিবী আঁকলাম, ঠিক আছে, আমরা পৃথিবীর উপরিভাগ অর্থাৎ উত্তর গোলার্ধের একদম উত্তর মেরুতে আমরা দেখছি। উত্তর মেরু কোথায় থাকে, যখন একটা পৃথিবী দেখছি পৃথিবীর এই পজিশনটায় উত্তর মেরু আর এই পজিশনটায় দক্ষিণ মেরু থাকে, তাহলে আমরা এই পজিশন নিয়ে আলোচনা করছি। তাহলে এই পজিশনটা আমরা উত্তর মেরু দেখলাম। এবারে সূর্যের আলোটা যখন এই স্থানে এসে পড়ছে তখন এইভাবে এসে আলো দিচ্ছে, অর্থাৎ এই পজিশনটা অন্ধকার আর এই পজিশনটা দিন। এবারে কি হচ্ছে, মনে করো কোনো একটা জায়গায় এইখানটাকে পৃথিবী তো ঘুরছে, ঘোরার ফলে মনে করো এইখানটায় হলো আমাদের ভারতবর্ষ রয়েছে। এবারে যখন এই রাত থেকে যখন দিনের দিকে আসছে তখন কি হচ্ছে, এই জায়গাটায় সকাল হচ্ছে এবং সূর্যের আলোটা যখন এই স্থানে এসে পড়ছে, অর্থাৎ এই জায়গাটায় যখন ভারতবর্ষ আবার এসে গেল, কেননা পৃথিবী তো ঘুরছে, ঘোরার জন্য ভারতবর্ষ এই স্থান থেকে এই স্থানে আসলো, অর্থাৎ এই জায়গাটায় দুপুর হয়ে যাচ্ছে। আবার এই স্থান থেকে যখন এই স্থানে আসছে তখন এই স্থানটা রাত হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ সন্ধে হয়ে যাচ্ছে, কেননা ও রাতের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন দেখে আমরা মনে হয় যে সূর্যটা ঘুরছে, কিন্তু সূর্য ঘুরছে না, পৃথিবী ঘোরার জন্য দেখে আমাদের মনে হয় যে সূর্যটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এই যে পরিবর্তন সেটাকেই বলছে দৈনিক আপাত গতি। তাহলে দৈনিক আপাত গতি কেন হয়, আহ্নিক গতির জন্যই দৈনিক আপাত গতি হয়। এবারে বলেছে বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। বার্ষিক আপাত গতি কথার অর্থ কী দেখো, বার্ষিক আপাত গতি মানে কি, বার্ষিক মানে হলো বছর। তাহলে বছর কখন হচ্ছে, যখন সূর্য একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখনই বলছি বার্ষিক, অর্থাৎ বছর, এক বছর মানে 365 দিন। এইবারে কি হচ্ছে দেখো, যখন একটা সূর্য এরকমভাবে রয়েছে এবং এখানে একটা পৃথিবী রয়েছে, আমি বড় করে আঁকছি বোঝানোর জন্য, আর এই জায়গাটায় আর একটা পৃথিবী রয়েছে, কেননা ও ঘুরে এই স্থানটায় চলে আসছে। ঠিক তেমনভাবে অক্ষরেখাটা একটা নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করছে, যার জন্য তো কি হয়, এই পজিশনে অর্থাৎ অনুসুরের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে দক্ষিণায়ন ঘটেছে।
এই যে দক্ষিণায়ন ঘটেছে, কেননা সূর্যের দিকে মুখ করে রয়েছে। আবার এই যে নিরক্ষরেখাটা আমি যখন আঁকলাম, অর্থাৎ এটা যখন আমি 0 ডিগ্রি আঁকলাম এবং এর নিচে যে মকরক্রান্তি রেখা রয়েছে, সূর্য তখন এই মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ভালো করে বোঝো, এই জায়গাটায় লম্বভাবে কিরণ দেয়। তাহলে এখন আমরা কি দেখলাম, সূর্যের অবস্থান হলো এই মকরক্রান্তি রেখার উপর। তাহলে 1 নম্বর পয়েন্ট দেখলাম, সূর্য রয়েছে মকরক্রান্তি রেখার উপর। এইবারে আমরা এই পজিশনে চলে আসি। এই পজিশনে আসলে দেখা যায় যে এটা হলো নিরক্ষরেখা, আর পৃথিবীর অক্ষটা একটা নির্দিষ্ট কোণে হেলে রয়েছে এবং উত্তর গোলার্ধের অক্ষটা সূর্যের দিকে মুখ করে রয়েছে। তাহলে এই যে পজিশনটা, অর্থাৎ এই যে কর্কটক্রান্তি রেখা, সূর্য তখন এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তরায়ণের সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যার জন্য তো আমরা 2 নম্বর পয়েন্ট পেলাম। 2 নম্বর পয়েন্টটা দেখলাম যে সূর্য একবার কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে সূর্যের যে এরকমভাবে চলন ওপর দিকে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা, আবার মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপর যে চলন ঘটছে, সেটাকেই বলছে বার্ষিক আপাত গতি। কেননা এটা বছরের জন্যই সম্ভব হয়, যার জন্য তো বার্ষিক আপাত গতি বলে। কেননা এই যে বার্ষিক কেন বললাম, কেননা এই যে সূর্য এখানে থাকছে, পৃথিবী এখানে থাকছে, একবার সূর্য এখানটায় লম্বভাবে কিরণ দিচ্ছে মকরক্রান্তি রেখা, আবার সূর্য এই স্থানে অর্থাৎ উত্তরের কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে এটা একবার এখানে যখন আসছে তখন এই স্থানে লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার এই স্থান থেকে যখন এইখানে যাচ্ছে তখন মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, যার জন্য তো বৎসরের জন্যই সম্ভব হচ্ছে। সেটাকেই বলছে বার্ষিক আপাত গতি বা বার্ষিক আর আপাতগতি বা রবি মার্ক বলা হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কী বললাম, 1 নম্বর দৈনিক আপাতগতি, 2 নম্বর পয়েন্ট বললাম বার্ষিক আপাতগতি। এবার বলছে দৈনিক আপাতগতি কি, দিনের বেলায় পৃথিবীর ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের আবর্তনকে দৈনিক আপাতগতি বলে, এই মাত্র বলেছিলাম। তারপরে বলেছে বার্ষিক আপাতগতি কাকে বলে, পৃথিবী হেলানো অক্ষের জন্য মকর সংক্রান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার ফলে মনে হয় সূর্য মকর থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যে চলাচল করে। তাহলে দেখি, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখো।